প্রণয়ের অন্তিম ক্ষণ লেখিকা অনন্যা পর্ব ২৯। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, বাহিরে এখনো বৃষ্টি পড়ছে। আজ বোধহয় আর এর তাণ্ডব কমবে না। কুহু জানালার ধারে দাঁড়িয়ে জীবনের হিসাব কষছে। সকাল পর্যন্ত সে ছিল অবিবাহিত এক অসহায় প্রাণী, আর এখন এখন কিনা সে বিবাহিত। এমনি এমনি তো আর সে ভার্সিটিকে গালি দেয় না। শালার এতদিন যা হয়েছে হয়েছে, আজ বিয়েই হয়ে গেল। একটা দিন ভার্সিটিতে গিয়ে শান্তি পেয়েছে সে। বাঙের ভার্সিটি একটা। কুহু ইচ্ছামতো গালিগালাজ করতে লাগলো। তখন আহনাব প্রবেশ করলো। কুহু নীল রঙের একটা শাড়ি পরেছে। আহনাব যখন কাবার্ড খোলে তখন সে হতবাক হয়ে যায়। কাবার্ডে শাড়ি দিয়ে ভর্তি, সাথে প্রয়োজনীয় সব মেয়েলি জিনিস। কুহু হা হয়ে তাকিয়ে থাকে আহনাবের দিকে। আহনাব শুধু হাসে। সেখান থেকে একটা শাড়ি সে পরেছে। আহনাব রাফির সাথে ঘন্টাখানেক কথা বলেছে। বেচারাকে সান্ত্বনার গীত শুনিয়েছে এতক্ষণ, এরপর বিয়ের কথা জানালো। কথাবার্তা শেষ করে ওকে বিদায় করে এইমাত্র সে রুমে আসলো। কুহুকে শাড়িতে বরাবরই আবেদনময়ী লাগে, ইচ্ছা করে একটুখানি ছুঁয়ে দিতে। কুহুকে প্রথমবার যেদিন শাড়িতে দেখে সেদিনই ঠিক করে যে বিয়ের পর থেকে সবসময় তাকে শাড়ি পরিয়ে রাখবে, মন ভরে দেখবে তার তিলোত্তমাকে। আহানব একটা শুকনো ঢোক গিলল। এক পা করে এগিয়ে গেল সে। জানালা খোলা থাকার কারণে বৃষ্টির পানি এসে কুহুর উপর আছড়ে পড়ছে। তেমন একটা আসছে না অবশ্য। কুহু ভাবনার অতল গহ্বরে গভীরে ডুবে রয়েছে। হঠাৎ ঘাড়ে কারো গরম নিঃশ্বাস টের পেতেই জমে যায় সে। তার পুরো শরীরে শীতল শিহরণ বয়ে যায়। পেছনে ঘোরার সাহস করে না। আহনাব কুহুর অবস্থা বুঝতে পেরে বাঁকা হাসে। কুহুকে আরো অস্থির করে দেওয়ার জন্যই বোধহয় ফু দিয়ে কুহুর ঘাড়ের চুলগুলো সরিয়ে ফেললো। কুহু শাড়ি চেপে ধরলো শক্ত করে, শুকনো একটা ঢোক গিলল সে। ভেতরে অজানা এক অনুভূতি জেগে উঠেছে যেন। সে তো ভুলেই গিয়েছিল যে আজ নিয়ম অনুসারে তাদের বা। কুহুর হঠাৎ ভীষণ লজ্জা লাগতে লাগলো। আহনাব তার বাহু ধরে নিজের দিকে ঘোরায়। কুহু তাকায় না তার দিকে। আহনাব তার স্বামী। ইস, কেমন একটা লাগছে। কুহু আজ লজ্জা পাচ্ছে আহনাবকে, সাথে ভয় হচ্ছে। আহনাব দেখে তার লাজুক তিলোত্তমাকে। ঠোঁটের কোণে তার সেই সুপরিচিত বাঁকা হাসি বিরাজমান। হঠাৎ করে একটু ঝুঁকে গেল সে কুহুর দিকে। মেয়েটা আতঙ্কে চোখ বন্ধ করে ফেলে। আহনাফের গরম শ্বাস টের পাচ্ছে নিজের মুখের ওপর। ভেতরটা ঢিপ ঢিপ করছে, হৃদস্পন্দন অস্বাভাবিক। আহনাফকে কেন বাধা দিতে পারছে না সে? পুরো শরীর যেন অসাড়। মেয়েটার ওষ্ঠজোড়া কাঁপছে তার। আহনাব ঠোঁট কামড়ে হাসে তার তিলোত্তমার অবস্থা দেখে। সব তেজ শেষ। সে মনে মনে কী ভাবছে আহনাব বুঝতে পারে। সে মুখটা সরিয়ে শব্দ করে জানালা বন্ধ করে। কুহু চমকে ওঠে। আহনাব একদম ইনোসেন্ট একটা ভাব নিয়ে বলে উঠল, চোখ বন্ধ করে আসছো কেন তিলোত্তমা? খারাপ লাগছে? কুহু হতভম্ব হলো। সে বোধহয় কিছু একটা আশা করেছিল। পরক্ষণে নিজের ভাবনায় নিজেই লজ্জায় পড়ে গেল। ইস, সে কি ভেবে বসেছিল? আহনাব ঠোঁট কামড়ে হাসছে। কুহু নিজের ভাব বজায় রাখতে বলে উঠল, কাকা কি হবে? তাকিয়ে থাকতে থাকতে চোখ ব্যথা হয়ে গিয়েছিল, তাই বন্ধ করেছিলাম। আপনার সমস্যা? সিরিয়াসলি? তাকিয়ে থাকতে থাকতে চোখ ব্যথাও হয়? আহনাফের ঠোঁটে দুষ্টু হাসি। সে বলে উঠল, তুমি কি অন্য কিছু ভেবেছিলে তিলোত্তমা? লাইক কি? চুপ! কুহু ধমক দিল। আহনাফ ফিক করে হেসে ফেলল। কুহু লজ্জায় রাঙা হচ্ছে। সে বিছানায় গিয়ে বসল। আহনাফ ঠোঁট কামড়ে হাসে। এত সহজে তো সে ধরা দিবে না তিলোত্তমার কাছে, যতক্ষণ না সে নিজে ধরা দিচ্ছে। আহনাফ কিছু বলবে না, শত্রুর মেয়ে না সে। সেই হিসেবে এই মিষ্টি শাস্তিটা দিবে সে। অন্যভাবে মারবে সে। আহনাফকে কুহুর গা ঘেঁষে বসল। কুহু মাথা নুইয়ে রেখেছে। সে হঠাৎ বলে উঠল, কাল বাড়ি দিয়ে আসবেন আমাকে? আহনাফের ঠোঁটের হাসি এটা শোনামাত্র বিলীন হয়ে গেল। নিজেকে শান্ত রাখতে চাইল। আমাদের বিয়ে হয়ে গেছে তিলোত্তমা, এখন এটাই তোমার বাড়ি। ওই বাড়ির কথা ভুলে যাও। মানে? কুহু চমকে বলল। আহনাফ নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, আমার শত্রুর অভাব নেই চারপাশে। বিয়ের খবরটা ছড়াতে সময় লাগবে না, তাই আর কি বললাম আপাতত ভুলে থাকো ওই বাড়ির কথা। আপনি বলতে কি চাইছেন আমি আপনার সাথে এখানে থাকবো? অসুবিধা আছে? আহনাফ এক ভুরু উঁচু করে বলল। কুহু কিছু বলতে নিলেই সে বলে উঠল, থাকলেও কিছু করার নেই, হাজব্যান্ড ওয়াইফ আমরা। আহনাফের শেষের কথাটা কেমন একটা মধুর অনুভূতি জাগালো তার মনে। কিছু বলে না আর সে। আহনাফ মুচকি হাসে। তুমি কি ফাজলামো করছো আমার সাথে হারুন? সাখাওয়াত আলম বড্ড শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন। হারুন রহমান ঘামছেন, ছাতাও বগল দাবা করে এনেছেন। তবে এবার ফাইলপত্র না, মনে হয় গুলি মারবেন সাখাওয়াত আলম। হারুন রহমান কাঁপা কাঁপা স্বরে বললেন, আসলে স্যার। কি ঠিক বলতে চাও তুমি?
আমার মেয়ে বিয়ে হয়ে গেছে, তাও কিনা আহানাপের সাথে। আমি যে লোক লাগাতে বলেছিলাম, ওই লোকগুলো কি ঘোড়ার ঘাস কাটছিল তখন? শওকত আলম চেঁচিয়ে উঠলেন, তার কথাগুলো দেয়ালের কোনায় কোনায় গিয়ে বাজলো। হারুন রহমান কেঁপে উঠলেন, ও, ওদের কারা যেন ধরে রেখেছিল স্যার, তাই। শওকত আলম টেবিলের পানি ভর্তি গ্লাস ছুঁড়ে মারলেন ফ্লোরে, ভেঙে চুরমার হলো তা, মাথায় আগুন জ্বলছে তার। আহানকে শাসিয়েও লাভ হলো না, আহানাপ জিতে গেল, মেয়েটার জীবন শেষ হয়ে গেল। শওকত আলম রাগে মাথার চুল টেনে ধরলেন, পরক্ষণে বলে উঠলেন, গাড়ি বের করো, আমি আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসবো। আহানাপের কাছেও কখনো নিরাপদ না, মেয়েটার কোনো ক্ষতি করার আগেই আমাকে যেতে হবে, যাও গাড়ি বের করো। হারুন রহমান মাথা নাড়িয়ে চলে গেলেন। শওকত আলম ধপ করে বসে পড়লেন সোফায়। মেয়েটার ঘাট তাড়ামিনির জন্য আজ এত বড় ক্ষতি হলো, নিজেও জানে না কোথায় গিয়ে পড়েছে সে। তার বাবার শত্রু ওরা, সানায় নিরাপদ নয় ওখানে, এবার কোনো বাধা শুনবে না সে, নিজের সাথে করে নিয়ে আসবেন। আয়ান, বাবা আয়ান, দরজাটা খোল বাবা। আনোয়ারা বেগম দরজা ধাক্কাচ্ছেন আর ডাকছেন ছেলেকে। সেই যে দৌড় দিল, এখনো অবধি খুলল না। রাইফা ঠোঁট কামড়ে ভাবছে কি করা যায়। আয়ান উল্টোপাল্টা কিছু করে ফেললে। হঠাৎ তার মাথায় এলো নাতাশার কথা, মেয়েটার সাথে আয়ানের বড্ড ভাব, কিন্তু ওকে জানাবে কি করে ভাবতে লাগলো সে। তখনই মাথায় এলো আদিতের কথা। বিরক্তিরে এসে ভিড় করলো তার মুখে। আহ রাইফা, আর কাউকে পেলি না? রাইফা ফোঁস করে শ্বাস ছাড়ে। আদিত কিভাবে যেন তার ফেসবুক আইডি পেয়ে গেছে, মেসেজ দিয়েছে কত, অথচ সে সিন করেনি। বাচ্চা ছেলে একটা, সে নাকি ওকে বিয়ে করবে। ননসেন্স। কিন্তু এখন ওকে মেসেজ দেওয়া ছাড়া আর উপায়ও নেই, নাতাশার সাথে যোগাযোগ করতে হবে যে করেই হোক। রাইফা আনোয়ারা বেগমকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করো না মামি, আমাদের আয়ান অবশ শিশু নয়, সে বুঝদার। আনোয়ারা বেগম বললেন, ও জাহান্নামে যাক, আমি তো ওর ঘরে খাটের তলায় ঝাড়ু রেখে আসছি, সেটা নিতে ডাকছি ওকে। এই হতচ্ছাড়া, দরজা খোল। রাইফা থ হয়ে গেল, মনে মনে তিনবার বলে উঠল, অ্যা অ্যা অ্যা। সে চলে এলো ওখান থেকে, ফোনটা হাতে নিয়ে আদিতের আইডিতে গেল। ওর মেসেজ থেকে বোকার মতো তাকিয়ে রইল কিছুক্ষণ। শুভ ভোরের সকাল, শুভ একদম সকাল, শুভ হাফ দুপুর, শুভ ফাটাফাটি দুপুর, শুভ অর্ধেক বিকাল, শুভ পুরো বিকাল, এরকম ধরনের মেসেজ। মানুষ কথা বলতে চাইলে কত রকম কথাই না বলে। রাইফা ফিক করে হেসে ফেলল, দোনামোনা করে মেসেজ করেই ফেলল, কথা ছিল, আছো। আশ্চর্য হলো রাইফা, মেসেজ করতে দেরি সিন করতে নয়। ছেলেটা বোধহয় অবাক হয়েছে মেসেজ দেখে, রিপ্লাই এলো, কল দিব। রাইফা থমকে গেল, পরক্ষণেই চেতে গেল, তবে রাগটা প্রকাশ করলো না, লিখল, নাতাশার ফোন নাম্বারটা দিতে পারবে? কিছুক্ষণের মাঝে নম্বর পাঠিয়ে দিল আদিত। নাতাশা ধন্যবাদ জানিয়ে কথা শেষ করলো। আদিত হতাশ হলো, তবে হাল সে ছাড়বে না, সিনিয়র বই লাগবে তার, আর একেই লাগবে। আদিতের দৃঢ় বিশ্বাস সে পারবে। বেবি, হুম। রোদেলার বেডরুমে রাহুল রোদেলার কোলে মাথা দিয়ে শুয়ে আছে। রোদেলার অবশ্য অস্বস্তি লাগছে, কিন্তু কিছু বলছে না। রাহুলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সে। হাত বুলোনো না চাই, চুলগুলো ছিঁড়ে দিতে পারলে শান্তি হতো। ভালোবাসি, রাহুল চোখ বন্ধ অবস্থাতেই বলল। রোদেলার ইচ্ছে হলো ওর গালটাতে ঠাস করে একটা থাপ্পড় লাগাতে। এত এত মেয়ের হৃদয় ভেঙে এখন ভালোবাসা মারাতে আসা। রোদেলা নিজেকে সামলাতে পারল না, হাতটা আপনা আপনি উঠে রাহুলের গালে বসে গেল। রাহুল হতভম্ব হয়ে গালে হাত দিয়ে উঠে বসল। সেতেতে বলে উঠল, হোয়াটস রং, মারলে কেন? রোদেলা ভড়কে গেল, মিনমিন করে বলল, মশা বসেছিল, আপনি রেগে গেলেন। রোদেলার মুখটা ছোট্ট হয়ে গেল। রাহুলের নিজের ওপর রাগ হলো। মেরেছে মেরেছে, তার রাগ দেখাতে হবে কেন? তার বেবি তো মেরেছে। রাহুল কানের লতিতে হাত দিয়ে বলল, সরি, আসলে চেঁচানোটা বদ অভ্যাস হয়ে গেছে। রোদেলা মুচকি হেসে বলল, ইটস ওকে, আমি কিছু মনে করিনি। রাহুল রোদেলার গাল মৃদু টেনে বলল, দ্যাটস মাই গুড গার্ল। রাফি নিজের কপাল ঘষতে এক আঙুল দিয়ে বহুত সময় ধরে ওদের এই পিরিচ সে দেখছে। সামনে বড় স্ক্রিনটাতে রাফি উঠে দাঁড়ালো, দুই দিকে ঘাড় বাঁকালো, চোখ জোড়া বন্ধ তার। বড্ড রেগে আছে বলে মনে হচ্ছে। নিস্তব্ধ ঘরটাও বুঝি তাকে ভয় পাচ্ছে। কি করবে রাফি? সিনেমার হিরোদের মতো দেওয়ালে ঘুষি মারবে বোধ হয়, তা না হলে স্ক্রিনটা ভেঙে ফেলবে। তেমন কিছুই হলো না। হঠাৎই সে ভ্যা ভ্যা করে কেঁদে উঠল। আমার বউটার লগে কি শুরু করছে? ও আল্লাহ গো, বউটাও কি বদমাইশ আমার, মা গো। অ্যাঁ অ্যাঁ। হঠাৎ তখন স্ক্রিনের দিকে তাকাতেই যা দেখলো তা দেখে সে কান্না থামিয়ে হতভম্ব হয়ে চেয়ে রইল। রাহুল মাত্র, হ্যাঁ মাত্র রোদেলার গালে চুমু খেলো না। রাফি এবার ও আল্লাহ গো বলে চেঁচিয়ে উঠল, মেঝেতে হাত পা ছড়িয়ে কাঁদতে লাগলো, যেন ছোট্ট এক বাচ্চা খেলনার জন্য কাঁদছে। হেসকে উঠে গেল ছেলেটার।
উঠে দাঁড়ালো, হেঁচকি তুলতে তুলতেই ঘরের কোণে থাকা রডটা তুলে নিল হাতে। চোখে পানি, অথচ মুখে অদ্ভুত এক হাসি। তুমি বিয়ে করেছো? আহান শাহরিয়ারের মাথায় বাজ পড়ল। সেটাই তো বললাম মাত্র। আহানাপের ভাবলেশীন জবাব। আহান শাহরিয়ার বললেন, কাউকে না জানিয়ে কাপুরুষের মতো বিয়ে করে নিলে? আহানাফ হাসল। আপনারই তো ছেলে। আহানাপ, চিৎকার করবেন না মিস্টার আহান শাহরিয়ার। আপনি নিজেই তো পালিয়ে বিয়ে করেছিলেন। জানি না কিছু ভেবেছেন। মুখ খোলাবেন না আমার, নিজেই ফাঁদে পড়ে যাবেন। কিছুদিন আগে পর্যন্ত বৌমা বৌমা করে লাফালেন, আর এখন এমন রং পাল্টাচ্ছেন। ওহো, রাজনীতিবিদ না? আহান শাহরিয়ার ফোঁস করে শ্বাস ছাড়লেন। তোমার ভালোর জন্যই বলেছিলাম আহানাপ। কি আর করার এখন, বিয়ে তো করেই ফেলেছো। বৌমা কি তোমার সাথে এখন? আহানাপ বলে উঠল, আজকে আমাদের বাসর রাত কোথায় থাকা আশা করেছো? সে তো এখন থাক। আহান শাহরিয়ার শক্ত কণ্ঠে বললেন। আহানাফ ঠোঁটের কোণে বাঁকা করে হাসে, টুকটাক কথা বলে কল কেটে দেয়। ড্রয়িং রুমে বসেছিল সে এতক্ষণ। হঠাৎ তখন হেলে দুলে কুহু প্রবেশ করলো। মেয়েটার হঠাৎ উৎফুল্ল ভাব দেখে কপাল কুঁচকায় আহনাফ। কি ব্যাপার, এত খুশি খুশি লাগছে? কুহুর পদযুগল থেমে গেল। একটু আগে পেট ভরে ভাত খেয়েছে, পেট শান্তি তো সব শান্তি, তাই একটু ওড়ার চেষ্টা করছিল এই শান্তিতে। আহনাফ হঠাৎ বলে উঠল, উফ, মাথা ব্যথা করছে। কুহু হকচকিত হলো। সে কি, একটু টিপে দিবে? হ্যাঁ, কেন নয়। আহনাফ হাসল। কুহু সোফায় বসলো ওর পাশে। হঠাৎই আহনাফ কুহুর কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। মুখ গুজে দেয় ওর পেটে। গরম শ্বাস আছড়ে পড়ছে মেয়েটার নগ্ন পেটে। কুহু চোখ বন্ধ করে ফেলে। আহনাফের ভাবভঙ্গি স্বাভাবিক যেন কিছুই করেনি সে। এ কি, আবার চোখ বন্ধ করছো কেন? কি হয়েছে বলো তো তোমার? কুহু চোখ খুলল তৎক্ষণাৎ, নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। আহনাফ মনে মনে হাসে তার অবস্থা দেখে। কাকে কি হবে? আপনি বালিশে মাথা রাখুন। আহনাফ মাথাটা ওর পেটের সাথে চেপে বলে উঠল, না না, বউ থাকতে বালিশে মাথা রাখবো কেন? ভাবছি বালিশগুলো আদিতকে দিয়ে দিব, সিঙ্গেল মানুষ। কুহু ফিক করে হেসে ফেলে। আদিত এখানে থাকলে নিশ্চয়ই কিছু একটা বলতো। সিঙ্গেল বলে সবাই খোঁচা মারবে এভাবে। কুহু আহনাপের মাথা নিজের নরম হাতের দ্বারা টিপে দিতে লাগলো। আহনাপের চোখ বন্ধ। আহনাপ একটু নড়চড় করতেই কুহুর পুরো শরীর কেঁপে ওঠে। হঠাৎ মাথায় একটা ব্যাপার এলো তখন। আহনাপ কি ইচ্ছে করে এমন করছে? এমন সময় তার চোখ গেল আহনাপের ট্রাউজারের পকেটটাতে। সিগারেটের প্যাকেটটা বেরিয়ে রয়েছে। কুহুর মেজাজ বিগড়ালো। হাতের আগলে থাকা আহনাপের চুলের মুঠি ধরে দুটো ঘোরান দিল। হঠাৎ এহেন আচরণে চমকে উঠল আহনাফ। মৃদু আর্তনাদ করে উঠল। কুহু চেতে বলল, প্রথম প্রেমিকারে পকেটে নিয়ে আমার কোলে শুয়ে আছেন? বড় মাপের খাটাস তো আপনি। আহনাফ জিভ কাটে মেকে হেসে বলে, ভুলে গিয়েছিলাম। কুহু ওকে ধাক্কা মেরে উঠে দাঁড়ালো। আমি তোর সংসারই করব না বাঙ্গির পোলা, এখনই আমি চলে যাব। হাই হাই বউ, এইসব কি কথা? কুহু রেগে বোম হয়ে গেছে। একটা বিড়িখোরের সংসার আমি কখনো করব না। আহনাব কুহুর হাত ধরে ফেলে। এমন করে বলে না তিলোত্তমা, সোনা বউ আমার। কুহু চোখ রাঙিয়ে তাকালো। আহনাব বলে উঠল, একটু সময় তো লাগবে ছাড়তে, সময়টা দাও বউ। উফ, আহনাব বারবার বউ বউ বলে তাকে দুর্বল করে ফেলছে। কুহুর রাগ আপনা আপনি গলে যাচ্ছে। আহনাব বুঝে সবটা। সে কুহুর একটু কাছে গিয়ে দাঁড়ালো। সিগারেট ছেড়ে দিতেই পারি এখন, তবে এই নেশা কাটানোর জন্য যে অন্য একটা কিছু লাগবে। কুহু বাঁকা হেসে বলে উঠল, আচ্ছা। আহনাফের ঠোঁটের কোণেও হাসি। কুহু বলে উঠল, এক্ষুনি দিচ্ছি, আগে বলবে না আপনি এটা চাইছেন? আমি আরও ভাবলাম আমার একার দিক থেকে বোধহয় এই ফিলিংস। আহনাফ অবাক হলো, ঠিক পয়েন্টই বুঝেছে। ওয়াও। কুহু হাসতে হাসতে পায়ের জুতোটা খুলে হাতে নেয়। আহনাফ বলে, জুতো খুললে কেন? আপনি না বললেন আপনার কিছু একটা চাই? আমারও এতক্ষণ ধরে মন চাইছিল আপনাকে কিছু একটা দেই। আফটার অল আমাদের ফার্স্ট নাইট বলে কথা। আহানা পিছিয়ে যেতে যেতে বলল, নো দিল তমা। কুহু হেসে বলে, রেনাইনকে ছুরি মারার সময়ও বলেছি এমন, নো বার্ড, মারছিলাম ঠিকই। আহনাফ ছুট লাগালো হঠাৎ। কুহু জুতো হাতে ছুটল। আহ, কি কপাল, বাসর রাতে বউ জুতো হাতে তাকে দৌড়ানি দিচ্ছে। এই ছিল তার কপালে। এই মেয়ে উল্টো তাকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। এদিকে কুহু শাড়ি পরায় দৌড়াতে অসুবিধা হচ্ছে। তারা এই রুম সেই রুম ড্রয়িং রুম ঘুরে দৌড়াচ্ছে। আহনাফ সোফায় উঠে পড়ল। কুহু হাঁপাচ্ছে। বাঁকা হেসে বলল, তু তো ফাঁস গেয়া। আহনাফ বাঁকা হেসে বলে, এত সহজ? কথাটা বলেই সে সোফা ডিঙিয়ে অপর পাশে নেমে যায়। ঘটল এক অঘটন তখন। সোফা ডাঙাতে গিয়ে গেল তার ট্রাউজার খান ছিঁড়ে। নিস্তব্ধ মোড়া ঘরটাতে ছিঁড়ার শব্দটা ভালোই শোনা গেল। কুহু তাছাড়া চক্ষু চড়ক গাছ। আহনাফ চোখ বড় বড় করে ওর পানে তাকায়। ও কি কিছু দেখে ফেললো? আহনাফ এই প্রথম বুঝি এমন লজ্জায় পড়ল।
কুহুর হাত থেকে জুতা পড়ে গিয়ে হাত মুখে চলে এসেছে। আহনাব বুঝতে পারছে না কিছু দেখে ফেলেছে কি। হঠাৎই কুহু ঘর কাঁপিয়ে হাসতে আরম্ভ করলো আর বলতে লাগলো, দেখে ফেলেছি। আহনাব হতভম্ব হয়ে তাকায় ওর দিকে। কেন যে হিরোগিরি দেখাতে গেল। সোফার সামনে থাকায় আপাতত সম্মানখানা ঢেকে আছে। কুহু হাসতে হাসতে বারবার বলছে, দেখে ফেলেছি। আহনাব দাঁতে দাঁত পিষে বলল, কেন আগে দেখনি? আপনি দেখিয়েছিলেন বুঝি? কুহুর পাল্টা জবাবে আহনাবের চক্ষু চড়ক গাছ। কুহু আহনাবকে খেপাচ্ছে। তখন ঘটল আর এক ঘটনা। সে সামনে আসতে গিয়ে শাড়িতে পা পেঁচিয়ে ধড়াস করে পড়ে গেল। শাড়ির কুচি এলোমেলো হয়ে গেছে। আহনাব এবার অট্টহাসিতে ফেটে পড়ে। কুহুর আঁচল পড়ে গেছে। সে বলতে লাগলো এবার, হে 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 হে, मैं अभी देख लिया। কুহু জুতোটা ছুঁড়ে মারলো ওর দিকে। আহনাব সরে গেল। সেটা গিয়ে লাগলো ডাইনিং এর কাচের গ্লাসে। দুটো গ্লাস পড়ে ভেঙে গেল। আহনাব জোরে জোরে হাসছে। কুহু উঠতে পারে না, বলে উঠল, ব্যথা পেয়েছি আমি, আপনি হাসছেন। ও বাবা গো। আহনাব এবার সিরিয়াস হলো, এগিয়ে গেল তার দিকে। কুহু চোখ খিচে বলে উঠল, বাল তোর প্যান্ট ছিঁড়া। আহনাব পেছন দিকে ঘুরে গেল। শিট। আবার সে পেছন দিকে ফিরেই ওর কাছে এসে তাকে তুলতে সাহায্য করতে লাগলো। কুহুকে তুলতে গিয়ে নিজেই পড়ে গেল ওর উপর। উল্টোভাবে তোলা যায় নাকি? কুহু চেঁচিয়ে উঠল। মনে হলো একটা হাতি পড়েছে তার উপর। ঠিক অমন সময় দরজায় শব্দ শোনা গেল। মনে হচ্ছে কেউ ভেঙে ফেলতে চাইছে। ভেঙেই গেল দরজা। হুড়মুড়িয়ে প্রবেশ করলেন সাখাওয়াত আলম আর হারুন রহমান, পেছনে গার্ডস। দুজনে হতভম্ব হলো ওদের এভাবে দেখে। তখন দৌড়াদৌড়ি করতে গিয়ে ঘরের জিনিসও এলোমেলো করে ফেলেছে এরা। সাখাত আলমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কুহু মেঝেতে ওর আঁচল ফেলা, আহানাপ ওর ওপর। এদিকে গ্লাস ভাঙা। ভদ্রলোক অন্য কিছু ভেবে বসলেন। তার ধারণায় ঠিক, তার মানে তখন বাহির থেকে চেঁচামেচি শুনে বুঝেছিলেন আহানাপ তার মেয়ের সাথে জোর জবরদস্তি করছে। হায় আল্লাহ। এদিকে কুহু আর আহানাপ ড্যাব ড্যাব করে ওনাদের দেখছে। সাখাত আলম চেঁচিয়ে উঠলেন, সানাইয়া, আমার মা।